তাহলে তোমরা তৈরি তো আজকের গল্প শোনার জন্য? আজকের গল্পে কিন্তু শুধু দুই রাজকুমারী নয়, বরং আছে 7 ভাই চম্পা ও তাদের বোন পারুল। এক্ষুনি বলবে তো এই গল্প আমাদের শোনা? মোটেই না। এই গল্প তোমরা কেউই কোনোদিন কখনো শোনোনি, এ আমি জোর দিয়ে বলতে পারি। তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকের গল্প, মণিমালা, মুক্তামালা ও পারুল। অনেক কাল আগের ঘটনা, যখন মণিমালা মুক্তামালার স্বামী গুপি ও বাঘা আবার বেরিয়ে পড়েছে দেশ ভ্রমণের উদ্দেশ্যে। হাল্লা ও শুন্ডি এই দুই রাজ্য চালনার ভার দুই রাজকুমারীর উপর, এবং তারা সফলভাবেই সে কাজ করছিল। সবই ঠিক যাচ্ছিল, কিন্তু একদিন একটা কাণ্ড ঘটল। সেই দিন রাজসভার কাজ তাড়াতাড়ি শেষ হওয়াতে শুন্ডির রাজকুমারী মণিমালা ঠিক করলো তার স্বামীকে সে একখানি চিঠি লিখবে। কিন্তু অন্দরমহলে মন বসছিল না তার। তাই রাজমহলের সুন্দর বাগানে এসে সে প্রকৃতির শোভাকে উপভোগ করার চেষ্টা করছিল। হঠাৎই রাজকুমারীর নজরে যায় ঝিলে স্ফটিকের মতন জলের উপর পড়ে আছে একটা সুন্দর বেগুনি রঙের ফুল। রাজকুমারীর মণিমালার ফুলটা দেখে খুব পছন্দ হয়ে যায়। সে ঝিল থেকে ফুলটা তুলে নিজের ঘরে এনে রেখে দেয়। ফুল নিয়ে ফিরে এসে রাজকুমারী মণিমালা অনেক শান্ত বোধ করেন এবং তার স্বামীকে একটা চিঠিও লিখে ফেলেন। সেই দিন রাজকুমারী সেই কাজের মধ্যে সেই ফুলের কথাটি ভুলেই যায়। এরপর কেটে গেছে আরো কয়েকটা দিন। রাজকুমারী মণিমালা প্রায় ভুলেই গিয়েছে সেই ফুলের কথা। এর মাঝে তার সঙ্গে দেখা করতে আসে তার বোন হাল্লার রাজকুমারী মুক্তামালা। অনেক দিন পর দেখা হওয়ায় দুই বোনের গল্পই শেষ হয় না। এ কথা সে কথার মাঝে রাজকুমারী মুক্তামালা দেখতে পায় সেই বেগুনি রঙা ফুল। সে তার দিদিকে বলে, ও মা, কি সুন্দর ফুল রে দিদি, বলে সে সোনার রেকাবিতে রাখা ফুলটা তুলে দেয়। হঠাৎই মনে হলো যেন সেই ফুল থেকে এক সুন্দর মোহময়ী ও মোলায়েম রশ্মি বেরিয়ে আসছে। রাজকুমারী মণিমালা ও মুক্তামালা দুজনেই অবাক হয়ে দেখছিল সেই আলোর ছটা। মণিমালা বলল, আশ্চর্য তো, এই আলো তো আমি প্রথম দিন দেখিনি। রাজকুমারীর কথা শেষ না হতেই সেই ফুলের মধ্যে একটা আলোড়ন দেখা দিল। কিন্তু এই শেষ নয়, আশ্চর্য হওয়ার আরো বাকি ছিল। হঠাৎই ফুলটা শূন্যে উঠে গেল। তারপর সেইখানে একটা পাখি কিছুক্ষণ সেই জায়গাতেই ভাসতে থাকলো। তারপর আস্তে আস্তে সেই ফুলের পাপড়িগুলো পাখির মতো ডানা মেলে সেই ফুলের কুসুম থেকে আলাদা হয়ে গেল। পুরো ঘর তখন এক অতীব সুন্দর রশ্মিতে ভরে গেল। আবার প্রত্যেকটা পাপড়ি এক জায়গায় জড়ো হলো। সঙ্গে সঙ্গে এক চোখ ধাঁধিয়ে দেওয়া আলো ঠিকরে বেরোলো। রাজকুমারীরা নিজেদের চোখ ঢাকলো। তারপর সেই আলোর প্রভাব কমলে দুই রাজকুমারী ধীরে ধীরে চোখ মেলল। কিন্তু কি আশ্চর্য, কোথায় ফুল আর কোথায় বা পাপড়ি? সামনে দাঁড়িয়ে এক সুন্দর এবং শান্ত কিশোরী। পরনে তার বেগুনি রঙা এক শাড়ি, শ্যামবর্ণা মিষ্টি মুখ তার, এক ঢাল কালো চুল, চোখগুলো টানা টানা, কিন্তু বড্ড বিষণ্ণ। সে চারিদিক চেয়ে দেখছে এক ভয়ার্ত দৃষ্টিতে। রাজকুমারীরা বুঝতে পারলো কিশোরী মেয়েটা ভয় পেয়েছে। রাজকুমারী মণিমালা তার কাছে গিয়ে বলল, তুমি কে গো? আহা, ভয় একেবারে মুখখানি শুকিয়ে গিয়েছে। তোমার নাম কি? আর এই ফুলেই বা বন্দি হলে কি করে? রাজকুমারী মুক্তামালা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় কি তোমার? আমরা তোমার বন্ধু। আমি হাল্লার রাজকুমারী মুক্তামালা। তারপর মণিমালাকে উদ্দেশ্য করে বলল, আর ইনি হলেন শুন্ডির রাজকুমারী, রাজকুমারী মণিমালা, আমার দিদি। মেয়েটি তাও কিছু বলছে না দেখে দুই রাজকুমারী তাকে নিয়ে গিয়ে বসালো সেই ঘরে রাখা একটা বিশাল পালঙ্কে। তারপর তাকে খেতে দিল এক বাটি গরম দুধ। গরম দুধ খেয়ে মেয়েটি একটু সুস্থ বোধ করলো। আবার রাজকুমারী মণিমালা জিজ্ঞেস করলো, কি হলো, কি নাম তোমার? মেয়েটি এবার যেন একটু ভরসা পেল। সে বলল, আজ্ঞে আমার নাম পারুল। মুক্তামালা জিজ্ঞেস করলো, তা পারুল, তুমি এই ফুলে ঢুকলে কি করে? পারুল একটু চুপ থেকে বলল, রাজকুমারী, সেই কথা জানতে গেলে
আগে তোমাদের এক গল্প শুনতে হবে যে। রাজকুমারী মুক্তামালা হেসে বলল, বেশ তো, বলো না, আমরা শুনবো তোমার গল্প। বেশ, বলল পারুল। তারপর সে তার গল্প শুরু করলো। কয়েক বছর আগের কথা। অচিনপুরের রাজা বিজয় বেরোলো দেশ ভ্রমণে। এ রাজ্য সে রাজ্য ঘুরে রাজা এলো বিচিত্রপুর রাজ্যে। দক্ষিণ দিকে পাহাড়ের একদম কোলে অবস্থিত বিচিত্রপুর রাজ্য, এবং খুবই বিচিত্র সেই রাজ্য। এই রাজ্যে শিশুরা মাঠে চাষ করে, ব্যবসা করে, সেনাবাহিনীতে বীর দর্পে নিজের দক্ষতা দেখায়, রান্না করে, ঘর সামলায়, এমনকি রাজসিংহাসনে তারাই বসে, রাজ্য সামলায়। আর বড়রা পাঠশালায় যায়, দুষ্টুমি করে, শিশুদের কাছে বকা খায়, শাস্তিও পায়। রাজা বিজয়কে দেখে তাই তো তারা প্রথমে বকতে গিয়েছিল। অনেক কষ্টে রাজা এবং তার মন্ত্রীরা তাদের থামায় এবং বোঝায় বাকি সব জায়গায় এমন কোনো নিয়ম নেই, বরং তার উল্টো নিয়মই সেসব জায়গায় প্রযোজ্য। সে কিরকম? বিচিত্রপুরের শিশু রাজা জিজ্ঞেস করলো। আগে সেইখানে শিশুরা বাবা মায়ের আদর খায়, পাঠশালায় যায়, খেলাধুলা করে, আর রাতের বেলায় মা ঠাকুমার কাছে যখন গল্প শুনতে বসে, তখন ঘুম পাড়ানির মাসি পিসিরা এসে তাদের ঘুম দিয়ে যায়। রাজা বিজয় বললেন। সেই কথা শুনতে শুনতে 7 বছরের শিশু রাজা কোন এক স্বপ্নের দেশে হারিয়ে গেল। রাজা বিজয়ের কথা শেষ হলে শিশু রাজা বলল, বা বেশ নিয়ম তো অন্য সব রাজ্যে, কোনো দায়িত্ব নেই, ঝামেলা নেই, শিশুরা তো বেশ আনন্দে থাকে সেইখানে। ইস, আমরাও যদি তাই থাকতে পারতাম। মহারাজ বিজয় হেসে বলল, আর আমার কি ইচ্ছে হয় জানেন মহারাজ? আমার ইচ্ছে হয় আপনাদের এইখানকার বড়দের জীবনটা পেতে। শিশু রাজা হেসে বলল, বেশ হতো যদি আমরা নিজেদের রাজ্য অদল বদল করে নিতে পারতাম। তারপর সে জোরে হেসে উঠল। তারপর বলল, সে যাই হোক মহারাজ, আপনি যখন প্রায় এক অন্য দুনিয়ার গল্প নিয়ে আমার কাছে এসেই পড়েছেন, কয়েকদিন আপনি আমার অতিথি হয়ে থেকে যান, আমার খুব ভালো লাগবে। অনেক গল্প তো রাজা বিজয়েরও শোনাচ্ছিল, তাই সে থেকে গেল। এইটুকু বলে পারুল থামলো। মণিমালা জিজ্ঞেস করলো, কি হলো, থামলে কেন, বলো তারপর কি হলো? পারুল বলল, বলছি, আগে বলুন ভোর হতে আর কতখানি সময় বাকি আছে? মুক্তামালা বলল, সবে তো সন্ধে হলো, এখনো তো রাতই হয়নি, ভোর হতে ঢের সময় আছে। পারুল একটু নিশ্চিন্ত হয়ে বলল, বেশ বেশ, আমি তাহলে বাকি গল্পখানা বলি আপনাদের। এই বলে সে আবার তার গল্প বলা শুরু করলো। মহারাজ বিজয় বিচিত্রপুর রাজ্যে খুব খাতির পেলেন। শিশু মহারাজ অতিথি সেবায় কোনো ত্রুটি রাখলেন না। কিন্তু মহারাজ বিজয়ের মনে সুখ এলো না। রোজকার দায়িত্ব, কাজ, রাজ্যভার সামলাতে সামলাতে তিনি ক্লান্ত। কেউ যদি একদিনের জন্য তাকে এমন জীবন দিত যেখানে সে খেলে বেড়াতে পারত, আবার করে গাছে চড়তে পারত, তার উপর রাজ্য শাসন, নিজের পরিবারের কোনো দায়িত্ব থাকতো না, তাহলে কি ভালোই না হতো। রাজা খালি ভাবে, একদিন যদি এই জীবন পেতাম কি খুশি না হতাম। একদিন হলো কি, রাজা একা ঘুরতে বেরোলেন বিচিত্রপুর রাজ্য। ঘুরতে ঘুরতে তিনি এলেন এক বেশ উঁচু পাহাড়ের কাছে। রাজা বিজয় দেখতে পেলেন সেই উঁচু পাহাড়ে দেখা যাচ্ছে একখানিক ছোট্ট আলোক বিন্দু, আর সেইখান থেকে ক্ষীণভাবে ভেসে আসছে একসঙ্গে অনেকগুলো ঘন্টা বাজার শব্দ। রাজার কৌতূহল হলো। তিনি জোরে শীষ দিলেন। অমনি আকাশে দেখা দিল ধবধবে সাদা এক ঘোড়া। তার 2 ডানা মেলে সে হাওয়া কেটে বেরিয়ে আসছে, আর চারিদিক এক অতীব সুন্দর জ্যোতিতে ভরে যাচ্ছে। এই প্রাণী আর কেউই নয়, রাজার সবচেয়ে প্রিয় পক্ষীরাজ ঘোড়া ইরাবন। রাজা ইরাবনে চেপে নিমেষে পৌঁছে গেল সেই আলোক বিন্দুর কাছে। রাজা বিজয় সে উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখেন এক মস্ত মন্দিরে জ্বলছে হাজার হাজার প্রদীপের আলো, আর চারিদিকে ছড়িয়ে আছে অসংখ্য ধূপকাঠি। কোনোটা জ্বলছে, কোনোটা জ্বলে জ্বলে শেষ, আবার কোনোটা অর্ধেক খানিক জ্বলেই নিভে গেছে। রাজা অবাক হয়ে দেখলেন মন্দিরে একটি পাথরের বিগ্রহ আছে বটে, কিন্তু তাতে তেল সিঁদুর এমন ভাবে লেগেছে যে তা আসলে কোন দেবতার তা বোঝা দায়।
যাই হোক, মহারাজ তো অবাক হয়ে চারিদিক দেখছেন। তিনি লক্ষ্য করলেন বিগ্রহের সামনে বসে আছে সাদা শাড়ি পরা এক যুবতী। তার মধ্যে কিন্তু কোনো শিশু সুলভ ভাব নেই। তার হাতে একটা ছোট্ট ঘন্টা, অন্য হাতে একটা ছোট্ট প্রদীপ। সেই যুবতী এক মনে ঘন্টা বাজিয়ে ঠাকুরের পুজো করে যাচ্ছে, আর সেই ছোট্ট ঘন্টা থেকে হাজার ঘন্টার শব্দ বার হচ্ছে। মহারাজ বিজয় অবাক দৃষ্টিতে সেই দিকে তাকিয়েছিলেন। তিনি নিজের চোখ এবং কানকে বিশ্বাসই করতে পারছিলেন না। যুবতী হঠাৎ পুজো থামিয়ে পিছনে ফিরে চাইলেন। তার সুন্দর, স্নিগ্ধ ও দীপ্তিময় মুখ দেখে মহারাজ বিজয় মুগ্ধ হলেন, আর তারই সঙ্গে ভীষণভাবে অবাকও হলেন। এই বিচিত্রপুরের এক যুবতী হয়ে তার মধ্যে শিশু সুলভ কোনো ব্যাপার নেই কেন? মহারাজের মনের ভাব বুঝতে পেরে যুবতী একটু হাসলেন। তারপর বললেন, মহারাজ বিজয়, আমি যে সেই পড়ি যে এই শিশুদের মনের সব ইচ্ছা পূরণ করেছে। মহারাজ জিজ্ঞেস করলেন, কি ইচ্ছা? পড়ি আবারও হেসে বলল, বড় হওয়ার ইচ্ছা, বড়দের শাসন করার ইচ্ছা। মানে? মহারাজ খুবই অবাক হলেন পরীর কথা শুনে। অনেক বছর আগে বড়দের শাসনে অতিষ্ঠ হয়ে শিশুরা আমার কাছে প্রার্থনা করে যেন তারা এইবার থেকে বড়দের শাসন করতে পারে। তাদের প্রার্থনায় তুষ্ট হয়ে আমি তাদের মনোকামনা পূরণ করি। তারপর থেকে এই রাজ্যে শিশুরা রাজত্ব করে, আর বড়রা তাদের শাসন মেনে চলে। এখানে সবাই 40 বছর অবধি বাঁচে, তারপর তাদের মৃত্যু হয়। এই যে ধূপগুলো দেখছেন, এই ধূপ এখানকার প্রত্যেক বাসিন্দার নামে জ্বালানো হয়েছে। যতক্ষণ এই ধূপ জ্বলে ততক্ষণ এখানকার বাসিন্দারা বেঁচে থাকে। এই ধূপের আয়ু শেষ হলে যার নামে ধূপ জ্বালানো হয়েছে তার আয়ুও শেষ হয়ে যায়। পরী বলল, কিন্তু কাল এখানকার রাজার সঙ্গে কথা বলে তো মনে হলো তার খুব আফসোস, কারণ বাকি দেশের শিশুদের মতো তাদের কোনো শৈশব নেই। তার সঙ্গে কথা বলে তো মনে হলো না শিশুদের প্রার্থনার ফলে এসব হয়েছে। মহারাজ বিজয় আবার প্রশ্ন করলেন। পরে আবার হেসে বলল, প্রত্যেক জাদুর একটা মূল্য থাকে। এই মূল্য না দিলে যে জাদুতে কাজ হয় না। সব কথা মনে থাকলে হয়তো এরা নিজেদের ভুল বুঝতে পারত, কিন্তু এই জাদুর মূল্য দিতে গিয়ে সবার স্মৃতিশক্তি লোপ পেল। এদের অবস্থা আরো করুণ হলো। এরা ভাবলো এই বুঝি জগতের নিয়ম। মহারাজ সব কথা মন দিয়ে শুনে একটু চুপ থেকে বললেন, আচ্ছা, সব জাদুতেই কি মূল্য দিতে হবে? বিনামূল্যে এই জগতে যে কিছুই পাওয়া যায় না মহারাজ। পরী হেসে বলল। মহারাজ কিছু বললেন না, অল্প হেসে সেখান থেকে চলে গেলেন। ততক্ষণে তার পরীকে মনে ধরে গিয়েছে। তিনি ঠিক করলেন পরীকে তিনি তার পাটরানী করবেন। সেই মতো পরের দিন তৈরি হয়ে গেলেন। পরী মহারাজের আবদার শুনে তো কিছুক্ষণ চুপ থেকে বলল, মহারাজ, পাগলামো করবেন না। আমরা পরীরা শিশুদের সব প্রার্থনা ও মনোকামনা পূরণ করি ঠিকই, কিন্তু তাই বলে আপনার এই মনোকামনা পূরণ করতে পারবো না আমি। রাজা বিজয় বললেন, কিন্তু কেন? পরী বলল, মহারাজ, আমরা সবাই যে পরী রানীর পরিদেশে থাকি, সেই তো আমাদের ঘর, বাসা, সংসার, সব কিছু। সেইখানেও তো থাকে ফুটফুটে পবিত্র কিছু শিশু। আমরা যে তাদেরই দেখাশোনা করি। আমি তাদের ছেড়ে কোথাও যাই কি করে? মহারাজ, আমায় ক্ষমা করবেন, কিন্তু আপনার এই প্রার্থনা আমি পূরণ করতে পারবো না। আপনি বরং আপনার রাজ্যে ফিরে যান। কিন্তু মহারাজ বিজয় সেই কথা শুনলেন না, উল্টে তার জেদ বেড়ে গেল। শেষে একদিন মহারাজ বিজয় আক্রমণ করলেন বিচিত্রপুর রাজ্য। শিশু রাজা কি আর প্রাপ্তবয়স্ক রাজা বিজয়ের সঙ্গে পেরে উঠবে? কিন্তু তাও সে বীর বিক্রমের সঙ্গে লড়াই করল, কিন্তু শেষ রক্ষা হলো, তার মৃত্যু হলো। আর সেই সঙ্গে তার সেনা আর পরিবার বন্দী হলো, আর সঙ্গে বন্দী হলো সেই পরী। রাজা তাকে জোর করে বিবাহ করলেন এবং তাকে নিজের সঙ্গে নিজের রাজ্যে নিয়ে গেলেন। পরী চেষ্টা করেও কিছু করতে পারল না, কারণ পরীর সব শক্তি ছিল সেই ছোট্ট ঘন্টায়, যা পরী সেদিন মন্দিরে বাজাচ্ছিল। রাজা বিজয় তা জানতে পেরেছিলেন এবং তাই তিনি ঘন্টাটা ভেঙে চুরমার করে দিয়েছিলেন তার শক্তিশালী গদা দিয়ে। আর তারপর পরীকে বন্দি করে নিয়ে গিয়েছিলেন নিজের রাজ্যে। পরী শুধু শিশু রাজ্য থেকে নয়,
তার পরীর দেশ থেকেও দূরে সরে যেতে বাধ্য হয়। সেই সব শিশুদের থেকে দূরে সরে আসতে বাধ্য হয় যাদের সে ভালোবাসত আর যারা তাকে ভালোবাসত। মহারাজ বিজয় অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন। তার উচিত হয়নি এভাবে পরীকে শিশুদের থেকে আলাদা করার। রাজকুমারী মণিমালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তিনি তার পাপের শাস্তি পেয়েছিলেন এবং এখনো পাচ্ছেন, কিন্তু তার সঙ্গে কিছু নির্দোষও সেই পাপের শাস্তি পাচ্ছে। পারুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মানে? রাজকুমারী মুক্তামালা জিজ্ঞেস করলেন। পারুল বলল, বলছি, শুনুন। পরীকে বিয়ে করে মহারাজ বিজয় সুখী হতে পারলেন না, কারণ পরীর মনে আনন্দ, সুখ, শান্তি কিচ্ছু ছিল না। পরী সারাক্ষণ রাজাকে অভিশাপ দেয়। সে যেমন তার শিশুদের থেকে আলাদা হয়েছে, সেইভাবে রাজাও কোনোদিন সন্তান সুখ পাবে না। পরীর অভিশাপ সত্যি হয়, পরীর আর রাজার কোনো সন্তান হয় না। রাজা সন্তান পাবার আশায় আবার বিবাহ করেন, এইবার এক রাজকন্যাকে। কিন্তু বিয়ে হয় রাজকন্যার অমতে। রাজকন্যা চাইতো দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরে বেড়াতে, পরীদের মতো ডানা মেলে অচেনা অজানা অভিযানে বেরিয়ে পড়তে। কিন্তু তার বাবা তার কথা শুনল না। কি আর করা, রাজকন্যা তাই মনের দুঃখে বাবার আদেশ মেনে নিল। কিন্তু রাজপ্রাসাদে এসে সে যখন তার সতীন সেই পরীর কাছে নিজের সব মনের কথা খুলে বলল, তখন পরী তাকে সাহায্য করলো রাজপ্রাসাদ থেকে পালাতে। আর সে পরীরানীর ঠিকানাও রাজকন্যাকে দিয়ে দিল, সাথে দিল একখানা চিঠি। রাজকন্যা পরীরানীর কাছে অনেক পাহাড় পর্বত ডিঙিয়ে তবে পৌঁছালো। রাজা তখন যুদ্ধে। সে যখন ফিরলো, দেখলো মহল ফাঁকা, রাজকন্যা নেই। থাকবে কি করে? রাজকন্যা তো তখন পরীরানীর দরবারে। পরীরানী রাজকন্যার থেকে বিচিত্রপুরের পরীর চিঠি পড়ে সব কথা জানতে পারলো। আর তখন রাগে তার মাথায় আগুন জ্বলে উঠল। পরীরানী বিচিত্রপুরের শিশুদের থেকে সব শুনেছিল, কিন্তু তাও মানতে চাননি। বারে বারে তার মনে হয়েছিল সে পরীর কোনো অনিষ্ট হয়নি, সে ঠিক আছে। কিন্তু আজ সে জানলো যে সে ঠিক নেই। তখন মহারাজ বিজয়কে উচিত শিক্ষা দেওয়ার সংকল্প করলেন তিনি। মহারাজ আবার বিবাহ করলেন, এইবার এক বণিক কন্যাকে। সে এত দেশ বিদেশ ঘুরেছে যে তার যাত্রার উপর ঘেন্না ধরে গিয়েছে। সে চায় থিতু হতে, আর তাই বিয়েতে তার কোনো আপত্তি নেই। সে শুধু চায় সুখে সংসার করতে। এমনই মেয়েকে তো মহারাজ বিয়ে করতে চেয়েছিল, তাই তাদের বিয়ে হলো খুব ধুমধাম করে। নতুন রানী এলো রাজপ্রাসাদ আলো করে, কিন্তু রানী হয়ে বণিক কন্যার মধ্যে বদল এলো। সে আয়েসি, ভোগী ও লোভী হয়ে উঠল। রাজ্যের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হওয়ার জোগাড়। অবশেষে এমন একদিন এলো যখন লোভী ও ভোগী বণিক কন্যা রাজার পাটরানীর উপর প্রজারা ক্ষেপে গেল। অবস্থার বেগতিক দেখে রাজা বিজয় তাকে বনবাসে পাঠিয়ে দিলেন, এবং সেইখানেই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সেই বণিক কন্যার মৃত্যু হলো। রাজা আবার বিবাহ করলেন, কিন্তু সেই বিয়েও স্থায়ী হলো না। রাজা আরো 2 বার বিবাহ করলেন, কিন্তু কোনো বিয়েই বেশি দিন টিকল না। পরী আর পরীরানীর অভিশাপে 6 বার বিবাহ করার পরও রাজার কোনো সন্তান হলো না। শেষে রাজা গেলেন তার গুরুর কাছে, যদি তিনি কিছু করতে পারেন। গুরু তার কন্যার সঙ্গে রাজার বিয়ে দিলেন। গুরু কন্যা সর্বগুণা সম্পন্ন এক নারী, তার মধ্যে কোনো কিছুরই অভাব নাই। সে রাজাকে ভালোবাসে, নির্লোভ, দয়ালু এবং সব দিক দিয়ে সুলক্ষণা। এমনই রানী তো মহারাজ বিজয় খুঁজছিলেন। অবশেষে রাজার মনে সুখ এলো। আস্তে আস্তে রানী সন্তান সম্ভবা হলেন। রাজার খুশি আর ধরে না। এর মধ্যে কিন্তু পরীর মধ্যে অনেক বদল এসেছে। সে আর আগের মতন রাজাকে গাল দেয় না। তার আর রাজার মধ্যে একটা যেন সন্ধি হয়েছে। তাদের মধ্যে বন্ধুত্ব না হলেও তারা একে অপরকে সহ্য করে নেয়। কিন্তু পরীর সঙ্গে ছোট রানী অর্থাৎ রাজা সপ্তম রানীর খুব ভাব হলো। তাই ছোট রানী যখন সন্তান সম্ভবা হলেন, তখন পরী বড় রানী হিসাবে ছোট রানীর সব দায়িত্ব নিল এবং বড় দিদির মতো ছোট রানীর খেয়াল রাখতে লাগলো। পরী ছোট রানীর ঘরের সঙ্গে রাজসভার যোগ স্থাপন করার জন্য একটা দড়িতে ঘন্টা বেঁধে দিল।
ঘন্টা রইল রাজদরবারে বা সভায়, আর দড়ির দিক রইল ছোট রানীর ঘরে। ঠিক হলো সন্তান হলে বড় রানী মানে সেই পরী দড়ি নাড়িয়ে দেবে, আর তখনই ঘন্টা বাজবে রাজসভায়, আর রাজা ঠিক সেই খবর পেয়ে যাবে। আসলে পরী যেটা বলেনি তা হলো এই দড়ির গুণের কথা। এই দড়ি পরীকে দিয়েছিল তারই রানী, পরীদের রানী। এই দড়ি মায়াবী দড়ি। এই দড়ি ধরে টান মারলে রাজার সন্তান চলে যাবে পরীর দেশে, আর তার বদলে কোনো জন্তু চলে আসবে তার জায়গায়। ব্যাস, এইভাবে ছোট রানীর কোলে 8 বার সন্তান এলো। 7 বার এলো 7টি ফুটফুটে ছেলে, আর শেষে এলো একটা মিষ্টি মেয়ে। কিন্তু প্রতিবারই তারা গেল পরীর দেশে, আর তার বদলে এলো ব্যাঙ, কুকুরের মতন সব জীব। রাজা আবার সন্তান সুখ থেকে বঞ্চিত হলেন। পরীকে এইবার তিনি কারাগারে বন্দী করলেন, কারণ তিনি বুঝলেন এইসবের পিছনে নিশ্চয়ই পরী আছে। কিন্তু পরীকে বন্দী করার পরও তার রাগ কমলো না, এবং তার সব রাগ গিয়ে পড়ল ছোট রানীর উপর। তিনি তাকে রাজপ্রাসাদ থেকে দূরে তাড়িয়ে দিলেন। সে বেচারি ঘুটে কুড়ানি হয়ে রাজ্যের এক কোণে পড়ে রইল, কারণ তখন তার বাবার মানে রাজার গুরুর মৃত্যু হয়েছে। তাই তার কাছে গিয়েও আশ্রয় পাবার কোনো উপায় নেই। মণিমালা ও মুক্তামালা পারুলের সব কথা মন দিয়ে শুনছিল। মণিমালা এইবার বলল, কিন্তু পারুল, এসবের সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি কে? পারুল বলল, আমি সেই ছোট রানীর মেয়ে পারুল। আমার জন্মের পর আমি চলে যাই পরীর দেশে আমার ভাইদের সঙ্গে। সেইখানেই 16 বছর কাটাই। তারপর একদিন হঠাৎ এক ঘুটে কুড়ানির কান্না আমাদের কানে আসে, আর আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে। পরীদের রানীর কাছে আমরা আমাদের এই বেদনার কারণ জানতে চাইলে প্রথমে তিনি কিছু না বললেও পরে আমাদের সব বলতে রাজি হন। পরী আর রাজার এই লড়াইয়ে কে বেশি দোষী, কে কম আমরা জানি না, কিন্তু এই সবের মধ্যে কষ্ট পাচ্ছে আমাদের মা, আর আমরা সেটাই মেনে নিতে পারছি না। মণিমালা আবার জিজ্ঞেস করলো, তুমি এই ফুলে বন্দি হলে কি করে? পারুল বলল, পরী রানীকে আমরা অনেক অনুরোধ করাতে তিনি আমার 7 ভাইকে চম্পা ফুল আর আমাকে পারুল ফুলে বদলে দিয়ে রাজা বিজয়ের বাগানে রেখে দিলেন। সেইখানেই আমরা এতদিন ছিলাম, আর সেইখানেই আমরা তোমাদের কথা শুনি, জানতে পারি তোমরা তোমাদের উপস্থিত বুদ্ধি আর সাহস দিয়ে এর আগে অনেক রাজা, মন্ত্রী ও সাধারণ মানুষের উপকার করেছো। তাই আমি তোমাদের কাছে এসেছি সাহায্য চাইতে। মুক্তামালা বলল, তাহলে সেই কথা আমার দিদিকে প্রথম দিনই বলনি কেন? পারুল বলল, ফুল হয়ে ভেসে ভেসে তো এলাম এই রাজ্যে, কিন্তু ঠিক জায়গায় এসেছি কিনা বুঝবো কি করে? তারপর এসে দেখি একজন মাত্র রাজকুমারী। ভয় পেলাম, কি জানি বাবা ঠিক রাজকুমারীর জায়গায় এলাম তো, শুন্ডির বদলে জুন্ডি চলে যায়নি তো? মণিমালা বলল, তাই মুক্ত আসা অব্দি অপেক্ষা করলে? পারুল মাথা নাড়ল, তারপর বলল, 1 সপ্তাহের মধ্যে আপনার বোন না এলে আপনাকেই সব কথা খুলে বলতাম, তারপর যা হতো দেখা যেত। মুক্তামালা বলল, তা বলো, এখন তুমি কি সাহায্য চাও আমাদের থেকে? পারুল বলল, আমরা শুধু আমাদের মাকে চাই, আর কিচ্ছু চাই না। মণিমালা আর মুক্তামালা অনেকক্ষণ কিছু ভেবে বলল, আচ্ছা, তোমাদের পরী রানীর সঙ্গে দেখা করা যাবে? পারুল বলল, হ্যাঁ যাবে তো, তোমরা কথা বলবে? মণিমালা বলল, হ্যাঁ গো, বললে বেশ হয়। পারুল বলল, বেশ। অচিনপুরের রাজার বাগানের মালি সকালে বাগানে এসেছে রাজার প্রিয় ফুল তুলতে। হঠাৎ তার চোখ যায় 7টা চম্পা ফুল ও একটি পারুল ফুলের দিকে। সে তাড়াতাড়ি সেই ফুলগুলি পাড়তে গেলে সেই 7টা চম্পা ফুলের ডাল ও তার সঙ্গে একটি পারুল ফুলের ডাল উপরে উঠে যায়। মালি তো অবাক, সে তাড়াতাড়ি রাজাকে খবর দেয়। রাজা আসে এবং এইবার সে ফুল তুলতে যায়, কিন্তু ফুল আবার উপরে উঠে যায়। রাজা এইবার বন্দি পরীকে ডেকে আনে এবং তাকে ফুল তুলতে বলে, কিন্তু ফুল এইবারও উপরে উঠে যায়। রাজা এর আগে যত সব মহিলাদের রানী করে এনেছিল তাদের সবাইকে খুঁজে বার করে, তাদের বলে ফুল তুলতে। সবাই চেষ্টা করে, কিন্তু যতবারই ফুল তুলতে যায় ফুল উপরে উঠে যায়।
শেষে দেখা যায় 7টা চম্পা ও একটি পারুল ফুল আকাশে তারার মতো ঝলমল করছে। সেই সময় হঠাৎ দুই নারী সেই ঘুঁটেকুড়ানি মানে মহারাজের সবচেয়ে ছোট রানীকে নিয়ে আসে। ঘুঁটেকুড়ানি আসতেই 7টা চম্পা ও একটি পারুল ফুল নিচে নেমে আসে এবং কিছুক্ষণ পর সবাই দেখে ঘুঁটেকুড়ানিকে জড়িয়ে দাঁড়িয়ে আছে 7টা কিশোর ও একটি কিশোরী। রাজা কিছুক্ষণ অবাক হয়ে থেকে বলে, তোমরাই কি আমার সেই সন্তান যাদের আমি হারিয়েছিলাম? পারুল বলে, হ্যাঁ মহারাজ। রাজা তাদের বুকে জড়াতে গেলে 7 ভাই ও পারুল পিছিয়ে যায়। 7 ভাই বলে, তোমার জন্য আমাদের মা কষ্ট পেয়েছে। পারুল বলে, ঠিক কথা, তাই আমরা তোমার কাছে যাব না। রাজা তখন নিজের ভুল বুঝতে পেরে ঘুঁটেকুড়ানির কাছে ক্ষমা চায়। তখন ঘুঁটেকুড়ানি মানে আমাদের ছোট রানী বলে, মহারাজ, আমি আপনাকে ক্ষমা করতে পারি যদি আপনি আর একজনের কাছে ক্ষমা চেয়ে আপনার ভুল স্বীকার করেন। রাজা বিজয় অবাক হয়ে বললেন, কার কাছে? এইবার যে দুই নারী ঘুঁটেকুড়ানিকে নিয়ে এসেছিল তারা সামনে এলো। এ আমাদের অতি প্রিয় রাজকুমারী মণিমালা ও রাজকুমারী মুক্তামালা। তারা নিজেদের পরিচয় মহারাজকে দিয়ে বলল, মহারাজ, আপনি মোটে 16টা বছর মাত্র 8 সন্তানের থেকে দূরে থেকে অত্যন্ত কষ্ট পেয়েছেন, কি ঠিক কিনা? রাজা বিজয় বিমর্ষ মুখে বললেন, আমি মরে বেঁচেছিলাম রাজকুমারী। মুক্তামালা হেসে বলল, তাহলে একবার ভাবুন তো, এতগুলো বছর পরি তার কতগুলো সন্তানের থেকে দূরে ছিল শুধুমাত্র আপনার জেদের কারণে। সে তার ঘর, পরিচয়, এমনকি তার মায়াবী শক্তিও হারিয়েছিল। কেন? শুধুমাত্র আপনার প্রস্তাবে না বলার জন্য। আপনি শুধু পরি নন, এমনকি বিচিত্রপুরের রাজ্যের শিশুদেরও কষ্ট দিয়েছেন, তাদের বন্দি করেছেন। এ কি ঠিক করেছেন মহারাজ? মহারাজ বিজয় তখন নিজের ভুল বুঝতে পেরে অনুতাপে জর্জরিত হয়ে পরীর কাছে ক্ষমা প্রার্থনা করে। পরী কিন্তু অত সহজে গলে না। তখন মণিমালা বলে, পরী, মানছি রাজা তোমার সঙ্গে অন্যায় করেছে, কিন্তু সত্যি করে বলো তো, তুমি কি কারোর সঙ্গে কোনো অন্যায় করনি? এই যে ফুলের মতো শিশুরা তাদের মা বাবাকে ছাড়া বড় হলো, এতে কি তাদের সত্যিই কোনো দোষ আছে? এই যে আজ ছোট রানী ঘুঁটেকুড়ানি হয়ে জীবন কাটাচ্ছে, কেন? এই জীবন কি সত্যিই সে চেয়েছিল? পরে বুঝলো ভুল সেও করেছে, তাই সে রাজাকে ক্ষমা করলো, কিন্তু তাও তার মুখে হাসি দেখা দিল না। তখন মুক্তামালা বলল, জানো পরী, কাল তোমাদের রানীর সঙ্গে আমাদের কথা হলো। তুমি তোমার জাদুই ক্ষমতা হারানোর পর সে অনেক বই, অনেক পুঁথি পড়ে এইটা জানার জন্য কিভাবে তুমি তোমার সব ক্ষমতা ফেরত পেতে পারো, কিভাবে তুমি আবার পরীর দেশে ফিরে যেতে পারো। বেশিরভাগ পুঁথিতেই কোনো উত্তর ছিল না, কিন্তু একটি অতি প্রাচীন পুঁথিতে লেখা ছিল, ক্ষমা এমন এক গুণ যা মানুষকে পরিণত করে আর পরীদের নিজেদের হারানো ক্ষমতা ফিরে পেতে সাহায্য করে। এই কথা শুনে পরীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মণিমালা বলে, এই কয়েক বছরে তোমার মনের সব আলো নিভে গিয়ে কারাগারের অন্ধকার সেই জায়গা নিয়েছিল। পরীরানীর মনও তাই উদাস হয়ে গিয়েছিল। তাই তো পরীর দেশ কালো মেঘে ভরে গিয়েছিল। সেইখানকার শিশুরা কতকাল সূর্য দেখেনি। অন্ধকারে সব পরীরা ক্ষমতা হারিয়েছিল, কিন্তু যেই মুহূর্তে এই 8 শিশু তাদের মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার পাওয়ার পরিকল্পনা করে, অন্ধকার কেটে যেতে থাকে আর পরীরানীর সঙ্গে আমাদের কথা বলাও সহজ হয়ে যায়। এইবার দেখো তো তোমার সব ক্ষমতা তুমি ফেরত পেয়েছো কিনা। পরী এইবার ছোট রানীর সামনে গিয়ে দাঁড়ায়, তারপর আলতো করে তার মাথায় হাত রাখে। অমনি ছোট রানীর ঘুঁটেকুড়ানির ময়লা গন্ধওয়ালা কাপড় কোথায় হারিয়ে যায়, তার জায়গায় আসে দামি শাড়ি, গহনা, মুকুট। তাকে আবার রানীর মতন দেখতে লাগে। তারপর আর কি, রাজা পরীর পা ধুয়ে তার কাছে ক্ষমা চায় আর বিচিত্রপুরের সবাইকে বন্দি দশা থেকে মুক্তি দেয়। বিচিত্রপুর আবার স্বাধীন এক রাজাকে পায়। তবে এইবার আর শিশু রাজা নয়, শিশুরা এইবার বাকি রাজ্যে শিশুদের মতন জীবন চেয়েছে। তাই আবার বিচিত্রপুরের শিশুরা হয়েছে শিশু আর বড়রা হয়েছে বড়। পরীরানীর পরিদেশে সব কালো মেঘ উড়ে গিয়েছে, দেখা দিয়েছে রোজ ঝলমলে সকাল। সূর্যি মামা বাচ্চাদের কাছে এসে তাদের সঙ্গে খেলা করে গিয়েছে। আর পারুল আর তার 7 ভাই,
তারা তাদের মা বাবাকে ফিরে পেয়ে আনন্দে মেতেছে। রাজা বিজয় ঠিক করেছে আর কোনোদিন কারোর উপর জোর জবরদস্তি করে তাকে কষ্ট দেবে না। সবার মতামতকে শ্রদ্ধা জানিয়ে তা মেনে নেবে। রাজার এই পরিবর্তনে ছোট রানীও খুব খুশি। আর রাজকুমারী মণিমালা ও মুক্তামালা তারা ফিরে গিয়েছে তাদের নিজ নিজ রাজ্যে। অনেক কাজ আছে সেইখানে, প্রজাদের সকলকে দেখে রাখতে হবে তো। কি কেমন লাগলো এই গল্প? ভালো লাগলে চট করে একটা লাইক করে দাও। আরো যদি এমন গল্প শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার আসছি পরের সপ্তাহে একটা নতুন রূপকথার গল্প নিয়ে। আজ তবে যাই, সবাই খুব ভালো থেকো। আজ আসি, টাটা।